একটু কল্পনা করা যাক। ধরুন কেউ একজন প্লেনে বসে আছেন। চারদিকে প্লেনের ইঞ্জিনের একটানা একটা গোঁ গোঁ শব্দ। হুম, বেশ লম্বা জার্নি মনে হচ্ছে। হ্যাঁ, আর দীর্ঘ যাত্রায় সময় কাটানোর জন্য তিনি দি ইকোনমিস্ট ম্যাগাজিনটা হাতে তুলে নিলেন। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ এমন একটা পরিসংখ্যানে চোখ আটকে গেল, মানে যেটা আধুনিক কর্মজীবন নিয়ে আমাদের পুরো চিন্তার জগৎটাই নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, কি লেখা ছিল সেখানে? সেখানে লেখা, ব্রিটিশ কর্মীরা দৈনিক ৮ ঘণ্টার কর্মদিবসে গড়ে মাত্র ২.৫ ঘণ্টা প্রোডাক্টিভ বা উৎপাদনশীল কাজ করে। বাহ, মাত্র ২.৫ ঘন্টা? একদম। আর ক্যানেডিয়ানদের অবস্থা তো আরও খারাপ। তারা কাজ করে মাত্র ১.৫ ঘণ্টা। এটা তো আসলেই চমকে দেওয়ার মতো একটা তথ্য। হ্যাঁ, আর আজকের এই গভীর অনুসন্ধানে আমরা এমনই এক চমকপ্রদ বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে কোম্পানিগুলো ধাপে ধাপে ৪ দিনের কর্মসপ্তাহ বা 4-ডে ওয়ার্ক উইক মডেলে রূপান্তরিত হতে পারে। এবং কেন এটি আধুনিক কর্মক্ষেত্রের ভবিষ্যৎ হতে যাচ্ছে? ঠিক। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। বর্তমানে আমরা এক অদ্ভুত অলওয়েজ অন, মানে সবসময় কাজের সাথে যুক্ত থাকার একটা মানসিকতার মধ্যে বেঁচে আছি। বিশেষ করে স্মার্টফোনের কারণে। একদম। ডিজিটাল প্রযুক্তি আর গিগ ইকোনমির যুগে কাজের যেন কোনো নির্দিষ্ট সীমাই নেই। গিগ ইকোনমি হয়তো আমাদের জীবনে অনেক সুবিধা এনে দিয়েছে। ধরুন অ্যাপে চাপলেই গাড়ি চলে আসছে, একদিনেই ডেলিভারি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কাস্টমারদের জন্য ব্যাপারটা খুব সুবিধার। ঠিক, কিন্তু এর পেছনের কারিগর, মানে যারা কর্মী, তাদের জীবনটা হয়ে উঠেছে চরম অনিশ্চিত আর মানসিক চাপে ভরপুর। একদম ঠিক বলেছেন। আর এই প্রেক্ষাপটটাকে যদি আমরা একটু অতীতের সাথে মিলিয়ে দেখি, তবে পার্থক্যটা খুব স্পষ্ট হয়ে ওঠে। বিখ্যাত গায়ক ব্রুস স্প্রিংস্টিনে পুরনো গানগুলোর কথা একটু ভাবা যেতে পারে। আচ্ছা, ওনার গানে তো সাধারণ কর্মীদের কথা বেশি থাকতো, তাই না? হ্যাঁ, তার গানে ভারী শিল্প কারখানার ঘাম ঝরানো পরিশ্রম আর ইস্পাত শ্রমিকদের কথা উঠে আসত। সেই কাজগুলো শারীরিকভাবে অনেক কঠিন ছিল, সন্দেহ নেই, কিন্তু তখনকার কর্মীদের একটা নির্দিষ্ট সময়সীমা ছিল। মানে ঘড়ির কাঁটা ধরে কাজ করার বিষয়টা। ঠিক তাই। তারা ঘড়ির কাঁটা ধরে কারখানায় ঢুকতেন, কাজ করতেন, আর সাইরেন বাজলে কাজ শেষে বেরিয়ে যেতেন। তাদের একটা সুস্পষ্ট চুক্তি ছিল। কারখানার বাইরে কাজের কোনো অস্তিত্বই ছিল না। একটা পরিষ্কার বাউন্ডারি ছিল। কিন্তু আজকের এই আধুনিক ডিজিটাল যুগে, বিশেষ করে নলেজ ওয়ার্কার বা গিগ কর্মীদের ক্ষেত্রে, সেই স্পষ্ট সীমারেখাটা পুরোপুরি মুছে গেছে। পকেটে থাকা স্মার্টফোনটা এখন আস্ত একটা অফিস। ঠিক, মানে রাতে ঘুমানোর আগেও ইমেল চেক করতে হয়। হ্যাঁ, একজন কর্মীর কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। সব মিলিয়ে আধুনিক কর্মজীবন যেন এক অন্তহীন ইঁদুর দৌড়ে পরিণত হয়েছে। আর এই ইঁদুর দৌড় থেকে বেরোনোর উপায় বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে এই ৪ দিনের কর্মসপ্তাহ আর্থিকভাবে কিভাবে সম্ভব। কারণ অনেকেরই মনে হতে পারে যে এতে কোম্পানির লস হবে। একদম। সাধারণ যুক্তিতে মনে হতেই পারে, একদিন কাজ কম করলে তো কোম্পানির আউটপুট বা উৎপাদন সোজা ২০% কমে যাবে। কিন্তু ওই যে শুরুতে দি ইকোনমিস্টের পরিসংখ্যানটার কথা বললাম, আমাদের ৮ ঘণ্টার কর্মদিবসের বড় একটা অংশ আসলে স্রেফ নষ্ট হয়। কিভাবে নষ্ট হয় সেটা যদি একটু ভেঙে বলেন। ধরুন অফিসে গিয়ে প্রথমে ১ কাপ কফি, তারপর সহকর্মীর সাথে একটু গল্প, এরপর কিছু ইমেল চেক করা, একটু সোশ্যাল মিডিয়ায় উঁকি দেওয়া। খুব পরিচিত দৃশ্য। আর সবেমাত্র যখন কেউ গভীর মনোযোগ দিয়ে কাজ শুরু করল, ঠিক তখনই পাশ থেকে কেউ কাঁধে টোকা দিয়ে বলল, এই বিষয়টা নিয়ে একটু সাহায্য করতে পারবে? এই কাঁধে টোকা দেওয়ার বিষয়টা আসলেই কাজের ১২টা বাজিয়ে দেয়। ঠিক বলেছেন। এই যে কাজের মাঝে হঠাৎ মনোযোগ বিঘ্নিত হওয়া, এর একটা সাংঘাতিক প্রভাব আছে। আমাদের সোর্সের ডেটা বলছে, কাজের মাঝে কেউ এভাবে বিরক্ত করলে মানুষের মনোযোগ এতটাই নষ্ট হয় যে তা আইকিউ ১০ পয়েন্ট কমে যাওয়ার সমতুল্য। ১০ পয়েন্ট? হ্যাঁ, অথবা বলা যায় গাঁজা সেবনের সমতুল্য। এটা আসলেই চমকে দেওয়ার মতো। এর পেছনের বিজ্ঞানটা হলো কনটেক্সট সুইচিং বা প্রেক্ষাপট পরিবর্তন। আমাদের মস্তিষ্ক তো আর কোনো কম্পিউটারের র্যাম নয় যে ১ সেকেন্ডে একটা ফোল্ডার বন্ধ করে আরেকটা ফোল্ডার খুলে ফেলবে। মস্তিষ্কের একটু সময় লাগে। একদম। যখন কেউ গভীর মনোযোগে একটা রিপোর্ট লিখছেন, তখন অন্য কেউ এসে যদি শুধু ২ মিনিটের জন্য অন্য একটা বিষয় নিয়ে কথা বলে, মস্তিষ্কের সেই আগের গভীর মনোযোগের স্তরে ফিরে যেতে গড়ে ২০ মিনিটের বেশি সময় লাগে। ও, মানে ২ মিনিটের বাধায় ২০ মিনিটের ক্ষতি। ঠিক।
সারাদিনে এরকম কয়েকটা বাধালি কয়েক ঘন্টা সময় কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো অ্যান্ড্রু বার্নস নামের এক উদ্যোক্তা এই সমস্যাটির একটি যুগান্তকারী গাণিতিক সমাধান বের করেছেন। আচ্ছা, একে বলা হয় ১৮০-১০০ রুল বা 180-100 রুল। এই রুলটা ঠিক কিভাবে কাজ করে? নিয়মটি অত্যন্ত সহজ। এর মানে হল কর্মীরা তাদের বেতনের ১০০%ই পাবেন, তারা সময়ের দিক থেকে ৮০% সময় কাজ করবেন, মানে ৫ দিনের জায়গায় ৪ দিন। আচ্ছা, কিন্তু প্রোডাক্টিভিটি? হ্যাঁ, বিনিময়ে তাদের কাজের ১০০% প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ সময় কম দেওয়া হচ্ছে, কিন্তু কাজ পুরোটা তুলে দেওয়া হচ্ছে, আর বেতনও পুরো পাওয়া যাচ্ছে। বাহ, এই নিয়মটা বোঝার পর আমার মাথায় একটা দারুণ উপমা এসেছে। কি রকম? ব্যাপারটা অনেকটা স্যুটকেস গোছানোর মতো। ধরুন আমরা ১ সপ্তাহের জন্য ভ্রমণে যাচ্ছি এবং আমাদের কাছে একটা বিশাল সাইজের স্যুটকেস আছে। তখন সাধারণত কি হয়? অপ্রয়োজনীয় অনেক কিছু, অতিরিক্ত জামাকাপড়, জুতো সেই স্যুটকেসে ঢুকানো হয়, কারণ জায়গা তো আছেই। হ্যাঁ, ঠিক। কিন্তু যদি বলা হয় শুধু একটা ছোট ক্যাবিন সাইজ বা ক্যারি-অন ব্যাগে সব নিতে হবে, তখন মানুষ বাধ্য হয়ে শুধু সবচেয়ে জরুরি জিনিসগুলোই গুছিয়ে নেয়। দারুণ বলেছেন। সময়ের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটে। হ্যাঁ, ৫ দিনের বিশাল স্যুটকেস থাকলে কাজের ফাঁকে প্রচুর অপ্রয়োজনীয় আড্ডা আর ফাঁকিবাজি ঢুকে যায়। চমৎকার একটি উপমা। ঠিক এটাই ঘটে আসলে। যখন সময় কমিয়ে দেওয়া হয়, তখন মানুষ কাজের ক্ষেত্রে অনেক বেশি ফোকাসড হয়ে যায়। কিন্তু আমার একটা খটকা লাগছে এখানে। কি বিষয়? ধরুন, দ্য ইকোনমিস্টের ডেটা অনুযায়ী কর্মীরা যদি আসলেই দিনে মাত্র ২.৫ ঘন্টা মন দিয়ে কাজ করে থাকে, তবে ৪ দিনের সপ্তাহে সমান আউটপুট পেতে তাদের কি করতে হবে? তাদের নিশ্চয়ই অনেক বেশি খাটতে হবে না? একদমই না। একটু হিসাব করলে দেখা যায় প্রতিদিন অতিরিক্ত ৪-৫ ঘন্টা হাড়ভাঙা খাটুনি করতে হবে না। তাদের শুধু প্রতিদিন অতিরিক্ত মাত্র ৪০ মিনিট বেশি মন দিয়ে কাজ করতে হবে। মাত্র ৪০ মিনিট? হ্যাঁ, ওই কফি খাওয়ার আড্ডা বা সোশ্যাল মিডিয়ার সময়টা কমিয়ে যদি প্রতিদিন মাত্র ৪০ মিনিট বেশি ফোকাস করা যায়, তবে ওই হারানো পঞ্চম দিনের সমান কাজ ৪ দিনেই তুলে ফেলা সম্ভব। একেবারে নিখুঁত হিসাব। কিন্তু তত্ত্বগতভাবে এটা যতটাই সহজ শোনাক না কেন, বাস্তবে একটি কোম্পানিকে এই মডেলে নিয়ে যাওয়া বেশ কঠিন একটি প্রক্রিয়া। হ্যাঁ, এটা তো রাতারাতি সম্ভব নয়। একদমই না। কোনো বিশৃঙ্খলা ছাড়াই এই মডেলে পা রাখতে হলে ধাপে ধাপে এগোতে হবে। আর এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ। মানে ম্যানেজমেন্টকে খুব পরিষ্কারভাবে কথা বলতে হবে। হ্যাঁ, ম্যানেজমেন্টকে খুব পরিষ্কারভাবে আউটপুট গোল বা লক্ষ্য নির্ধারণ করতে হবে। কর্মীদের বোঝাতে হবে যে এটা কোনো সাধারণ লং উইকেন্ড বা লম্বা ছুটির প্যাকেজ নয়। আচ্ছা। এর মূল উদ্দেশ্য হল প্রোডাক্টিভিটি বাড়ানো এবং কাজের গুণগত মান ঠিক রাখা। আর সবচেয়ে বড় কথা হল সিদ্ধান্ত কখনো ওপর থেকে চাপিয়ে দেওয়া যাবে না। একটু থামাই আপনাকে। ওপর থেকে চাপিয়ে দেওয়া বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন? ধরুন, কোনো কোম্পানির ম্যানেজমেন্ট যদি হুট করে বলে যে এখন থেকে প্রতি শুক্রবার সবার ছুটি, তাতে তো কর্মীদের খুশি হওয়ার কথা, তাই না? এখানে আবার চাপিয়ে দেওয়ার কি আছে? হ্যাঁ, আপাতদৃষ্টিতে তাই মনে হয়। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। ধরুন কোনো কোম্পানি ঘোষণা দিল যে এখন থেকে সবাই শুক্রবার ছুটি পাবে। কিন্তু সব কর্মীর কাজের ধরন বা ব্যক্তিগত প্রয়োজন তো আর এক নয়। তা তো বটেই। হয়তো কারো শুক্রবার নয়, বরং বুধবার ছুটি পেলে বেশি সুবিধা হয়, কারণ সেদিন তাকে কোনো কোর্স করতে হয় বা হয়তো সন্তানকে ডাক্তার দেখাতে হয়। আচ্ছা, বুঝতে পারছি। আবার কোম্পানির দিক থেকে ভাবুন, যারা কাস্টমার সাপোর্ট বা ক্লায়েন্ট সার্ভিসে কাজ করেন, তারা যদি সবাই একসাথে শুক্রবার ছুটি নেন, তবে তো কোম্পানির সেবাদানি বন্ধ হয়ে যাবে। ও, একদম ঠিক। মানে কোম্পানি তো আর সপ্তাহে ৬ দিন খোলা থাকতে পারে না। ব্যবসা চলবে ৫ দিনই, কিন্তু কর্মীরা রোটেশন করে কাজ করবে ৪ দিন। একদম ঠিক। তাই এই ট্রানজিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় ফ্লেক্সিবল ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট বা FWA এর ওপর। মানে নমনীয় কাজের ব্যবস্থা। হ্যাঁ, কর্মীদের নিজেদের সুবিধামতো ছুটির দিন বেছে নেওয়ার স্বাধীনতা থাকতে হবে। টিম মেম্বাররা নিজেদের মধ্যে আলোচনা করে শিডিউল ঠিক করবে, যেন কোনোদিনই কাজ আটকে না থাকে। তার মানে পুরোটাই একটা টিম ওয়ার্ক। ঠিক। সিদ্ধান্তগুলো টিমের সবার সাথে আলোচনা করে এক প্রকার ডিজাইন বা যৌথ পরিকল্পনার মাধ্যমে নিতে হবে। তত্ত্বে তো খুব সুন্দর শোনায়, কিন্তু আমার এখনো সংশয় কাজ করছে। কেন? বাস্তবে কর্মীরা কি সত্যি এই পরিবর্তন এত সহজে মেনে নেয়, নাকি কোম্পানিগুলোতে প্রথমে একটা হুলস্থুল বেঁধে যায়? শুরুতে কিছুটা কনফিউশন তো হয়ই। হ্যাঁ,
আমাদের সোর্সে পারপেচুয়াল গার্ডিয়ান কোম্পানির এইচআর প্রধানের একটা ভীষণ মজার গল্প আছে, যা প্রমাণ করে এই পরিবর্তনটা শুরুতে কতটা বিভ্রান্তিকর হতে পারে। গল্পটা কি? কোম্পানির সিইও যখন প্লেন থেকে নেমে অত্যন্ত উৎসাহ নিয়ে 4 দিনের সপ্তাহের প্রস্তাব দিয়ে এইচআর প্রধানকে ইমেইল করেন, ওই এইচআর প্রধান কোনো উত্তরই দেননি। তাই নাকি? হ্যাঁ, পরে জানা যায় তিনি ইমেলটা ডিলিট করে দিয়েছিলেন এই ভেবে যে এটা নিশ্চয়ই কোনো স্প্যাম বা ফায়ারওয়ালে আটকে যাওয়া কোনো ভাইরাস ইমেল। মানে তিনি বিশ্বাসই করতে পারেননি যে এরকম কিছু হতে পারে। একদম। এমনকি কোম্পানির লিডারশিপ বা বোর্ড মিটিংয়েও সবাই শুরুতে প্রবল অনাগ্রহী ছিল। তারা রীতিমতো হোয়াইট বোর্ডে লিস্ট করে দেখিয়েছিল যে এই মডেল চালু হলে কোম্পানির কি কি সর্বনাশ হতে পারে। এই সংশয়টা খুবই স্বাভাবিক, কারণ যুগের পর যুগ ধরে, প্রায় 1 শতাব্দীরও বেশি সময় ধরে আমরা সপ্তাহে 5 দিন কাজের নিয়মে অভ্যস্ত। হ্যাঁ, আমাদের ডিএনএতে ঢুকে গেছে ব্যাপারটা। ঠিক, আমাদের মস্তিষ্ক ধরে নিয়েছে যে বেশি সময় মানেই বেশি কাজ। কিন্তু কোম্পানি কিভাবে এই মডেলে লাভজনক থাকে তার আসল কৌশলটা হলো প্রোডাক্টিভিটি ট্র্যাকিং। আচ্ছা, সেটা কিভাবে করা হয়? এই মডেলের সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান মুদ্রা। কোম্পানিগুলো ঘন্টা হিসাবে কাজের হিসাব করা বন্ধ করে দেয়। তারা হিসাব করে আউটপুট বা কাজের ফলাফলের। মানে ঘন্টা ডেস্কে বসে আছে সেটা কোনো ব্যাপার না। একদম না। যখন কর্মীরা বুঝতে পারে যে তারা একটা আস্ত দিন নিজেদের জন্য উপহার হিসেবে পাচ্ছে, তখন তারা সেই দিনটা টিকিয়ে রাখার জন্য কাজের সময়টুকুতে নিজেদের সেরাটা দেয়। হ্যাঁ, জেমসের গল্পটা এর একটা দারুণ উদাহরণ। জেমস নামের এক কর্মজীবী, যিনি এই 4 দিনের সপ্তাহে ট্রায়াল চলাকালীন অফিসে বসে স্ত্রীর পাঠানো মেসেজগুলো দেখতেন না। আচ্ছা। তার স্ত্রী তাকে বাড়ি কেনার জন্য বিভিন্ন প্রপার্টির লিঙ্ক পাঠাতেন, কিন্তু জেমস অফিসে বসে সেগুলো দেখতে সরাসরি অস্বীকৃতি জানান। বাহ, বেশ ডেডিকেটেড তো। হ্যাঁ, তিনি বলেছিলেন, আমি অফিসে বসে এগুলো দেখব না, কারণ আমি আমার সহকর্মীদের চোখে চোখ রেখে বলতে চাই যে 4 দিনের সপ্তাহ টিকিয়ে রাখতে আমি আমার নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি। দারুণ একটা মানসিকতা। মানে সে নিজের টিমের প্রতি একটা প্রচণ্ড দায়বদ্ধতা অনুভব করছিল। সে চায়নি তার ব্যক্তিগত কাজের জন্য পুরো টিমের এই সুবিধাটা বাতিল হয়ে যাক। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে যুক্ত করি, তবে এখানে মূলত মানব আচরণের ক্যারেট অ্যান্ড স্টিক বা পুরস্কার ও শাস্তির নীতি কাজ করছে। ক্যারেট অ্যান্ড স্টিক বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? 4 দিনের সপ্তাহ হলো সেই লোভনীয় পুরস্কার বা ক্যারেট, কিন্তু যদি দেখা যায় টিমের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না, তখন কোম্পানি আবার আগের 5 দিনের সপ্তাহে ফিরে যাবে, যা হলো শাস্তি বা স্টিক। ও, বুঝতে পেরেছি। ফলে এই মডেল টিকিয়ে রাখা শুধু ম্যানেজমেন্টের ঘাড়ের উপর থাকে না, এটি পুরো টিমের একটি যৌথ দায়িত্বে পরিণত হয়। হ্যাঁ, কেউ কাজে ফাঁকি দিলে তো পুরো টিম তার প্রভাব ভোগ করবে। ঠিক, তাই কর্মীরা নিজেরাই নিজেদের কাজ গুছিয়ে নেয়, অপ্রয়োজনীয় মিটিং বাতিল করে এবং কাজে ফোকাস করে। আর এর ফলশ্রুতিতে অফিসে ওয়েব ব্রাউজিংয়ের অভ্যাস কিভাবে বদলে যায় তার একটা মজার পরিসংখ্যান আছে আমাদের কাছে। আচ্ছা, কিরকম? ডেটা বলছে এই মডেল চালু করার পর অফিসে শীর্ষ 5টি টাইম পাস করার ওয়েবসাইটের ব্যবহার এক ধাক্কায় 35% কমে গিয়েছিল। বাহ, 35%! মানে দাঁড়ালো 4 দিনের কর্মসপ্তাহ মূলত ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় বসে ডুম স্ক্রোলিং করার সবচেয়ে কার্যকর ওষুধ। বিষয়টা অনেকটা সেরকমই আসলে, কারণ সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখার চেয়ে কর্মীদের কাছে নিজের পরিবার বা নিজের শখ পূরণের জন্য পাওয়া বাস্তব ছুটির দিনটির মূল্য অনেক বেশি। একদম ঠিক। এখানেই বিষয়টা আসলেই ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে। কোম্পানিগুলো তো তাদের লাভ বুঝে পেল, প্রোডাক্টিভিটিও ঠিক থাকল, কাজের ফাঁকিবাজি কমল। কিন্তু এই অতিরিক্ত ছুটির দিনটি কর্মীদের ব্যক্তিগত জীবনে, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ঠিক কী ধরনের জাদুকরী প্রভাব ফেলছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। অকল্যান্ড ইউনিভার্সিটির গবেষকদের করা একটি স্বাধীন গবেষণার ফলাফলে দেখা যায়, এই মডেল চালু করার পর কর্মীদের এঙ্গেজমেন্ট বা কাজের প্রতি একাগ্রতা 30 থেকে 40% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অসাধারণ ডেটা। আর সবচেয়ে স্বস্তির খবর হলো কর্মীদের মানসিক চাপ বা স্ট্রেস 15% কমে গেছে। মানসিক স্বাস্থ্যের এই পরিসংখ্যানটা আমাদের একটু গভীরভাবে বিশ্লেষণ করা উচিত। প্লিজ বলুন। বর্তমান কর্পোরেট দুনিয়ায় প্রতি 5 জনের 1 জন কর্মী কোনো না কোনো সময় মানসিক স্বাস্থ্য বা স্ট্রেসজনিত সমস্যায় ভোগেন, যাকে আমরা বার্নআউট বলি। হ্যাঁ, অতিরিক্ত কাজের চাপ মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে নিঃশেষ করে দেয়। একদম তাই। 4 দিনের কর্মসপ্তাহ মডেলটি এই সমস্যার একটি বাস্তবসম্মত সমাধান।
কর্মীরা নিজেদের শখ পূরণ করা, বিশ্রাম নেওয়া, পরিবারের সাথে সময় কাটানো বা নতুন কিছু শেখার জন্য একটা আস্ত দিন পান। একটা লম্বা ব্রেক পান। হ্যাঁ, এই একটা দিন তাদের মানসিক ব্যাটারিকে পুরোপুরি রিচার্জ করে দেয়। ফলে তারা যখন আবার কাজে ফেরেন তখন তাদের এনার্জি লেভেল থাকে অন্য মাত্রায়। এর বাস্তব জীবনের কিছু চমৎকার উদাহরণ দেখলে সত্যি আবেগপ্রবণ হতে হয়। কিরকম উদাহরণ? যেমন ধরুন এক নববিবাহিতা নারী কর্মীর কথা। তার স্বামী পেশায় একজন শেফ, যাকে সাধারণত ছুটির দিন বা উইকেন্ডগুলোতেও রেস্তোরাঁয় কাজ করতে হয়। শেফদের উইকেন্ড বলে তো কিছু থাকে না। ঠিক, ফলে বিয়ের পর তারা একে অপরের সাথে সময় কাটানোর কোনো সুযোগই পাচ্ছিলেন না। তাদের উইকেন্ড কখনোই মিলত না। আচ্ছা। কিন্তু 4 দিনের সপ্তাহ চালু হবার পর সেই নারী সপ্তাহের মাঝামাঝি একটি দিন ছুটি নেওয়ার সুযোগ পান, যেদিন তার স্বামীরও ডে অফ থাকে। বাহ, এটা তো তাদের জীবনের মানটাই বদলে দিল। আবার আরেকজন বাবার কথা ভাবুন, যিনি তার জীবনে প্রথমবারের মতো তার সন্তানকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। তাকে দেখে তার ছোট্ট মেয়েটি দৌড়ে এসে জড়িয়ে ধরে অবাক হয়ে বলেছিল, ড্যাডি, তুমি এখানে কি করছো? যারা শুনছেন একবার ভেবে দেখুন তো, এই অনুভূতিগুলো, সম্পর্কের এই উষ্ণতাগুলো কি কোনো মাসিক বেতনের অঙ্কে মাপা সম্ভব? কখনোই সম্ভব না। আর এর পাশাপাশি এটি নারী পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রেও বিশাল ভূমিকা রাখে। সেটা কিভাবে? প্রথাগত 5 দিনের নিয়মে সন্তান জন্মদানের পর বা বাচ্চা সামলানোর জন্য নারীদের অনেক সময় বাধ্য হয়ে বেতন কমিয়ে পার্ট টাইম কাজ বেছে নিতে হয়। হ্যাঁ, অথবা কেরিয়ার থেকেই বিরতি নিতে হয়। একদম। কিন্তু 4 দিনের সপ্তাহে যেহেতু চুক্তি হয় আউটপুট বা কাজের ফলাফলের ওপর, অফিসে কাটানো ঘণ্টার ওপর নয়, তাই নারীদের আর এই বৈষম্যের শিকার হতে হয় না। এটা একটা দারুণ পয়েন্ট। পরিবারকে সময় দেওয়ার সুযোগ নারী এবং পুরুষ উভয়েই সমানভাবে পান। বাবারাও সন্তান পালনে সমান সময় দিতে পারেন, যা সমাজে একটি দারুণ ভারসাম্য তৈরি করে। আচ্ছা, এতক্ষণ তো আমরা কর্মী এবং কোম্পানির লাভের কথা বললাম, তাদের ইমোশনাল ব্যালেন্সের কথা বললাম, কিন্তু এই আলোচনার তো একটা বড় ক্যানভাসও আছে। বৃহত্তর ক্যানভাস। হ্যাঁ, মানে সমাজ এবং অর্থনীতির বৃহত্তর পরিসরে এর প্রভাব কি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা বর্তমানে ঠিক কেমন অর্থনৈতিক কাঠামোতে বাস করছি সেটা বুঝতে হবে। ভেঞ্চার ক্যাপিটালিস্ট নিক হানাওয়ারের একটি পর্যবেক্ষণ এখানে খুব প্রাসঙ্গিক। তিনি কি বলেছেন? তিনি বর্তমান সমাজ ব্যবস্থাকে নয়া সামন্তবাদ বা নিউ ফিউডালিজম হিসেবে আখ্যায়িত করেছেন। একটু থামাবো আপনাকে। নয়া সামন্তবাদ মানে সেই মধ্যযুগের রাজা আর প্রজাদের মতো সম্পর্ক আধুনিক যুগে ফিরে এসেছে? ঠিক তাই। বিষয়টা একটু খুলে বলি। ধরুন 1800 শতকের ফ্রান্সে বিপ্লবের আগে যেমন তীব্র সম্পদ বৈষম্য তৈরি হয়েছিল, যেখানে অল্প কিছু মানুষের হাতে সব সম্পদ ছিল। হ্যাঁ, অল্প কিছু অভিজাত মানুষের হাতে সব ক্ষমতা ও সম্পদ ছিল, আর সাধারণ মানুষ শুধু খেটেই মরত। বর্তমান আধুনিক ডিজিটাল যুগে অনেকটা তেমনই হচ্ছে। গিগ ইকোনমির কথা বলছেন? একদম। গিগ ইকোনমি এবং কর্পোরেট কাঠামোর কারণে মুষ্টিমেয় কিছু টেক বিলিয়নিয়ার বা কোম্পানির মালিক বিপুল সম্পদের পাহাড় গড়ছেন, যেন তারা আধুনিক যুগের রাজা। আর কর্মীরা? আর উবার চালক বা ফ্রিল্যান্সারদের মতো কর্মীরা যেন সেই আধুনিক যুগের প্রজা, যাদের কোনো কাজের নিশ্চয়তা নেই, ছুটি নেই, পেনশন নেই। বেশ ভয়ঙ্কর একটা চিত্র। নিক হানাওয়ারের মতে 4 দিনের কর্মসপ্তাহ হতে পারে এই কর্পোরেট শোষণ এবং নয়া সামন্তবাদের বৈষম্য থেকে বাঁচার একটি টেকসই উপায়। কারণ এটি কর্মীদের শুধু বিশ্রামই দেয় না, তাই তো? হ্যাঁ, এটি তাদের কাজের নিরাপত্তা এবং নিজস্ব সময়ের উপর নিয়ন্ত্রণ দুটোই ফিরিয়ে দেয়। অসাধারণ একটা দৃষ্টিকোণ। আর এই বৃহত্তর ক্যানভাসের কথা যখন উঠলই, তখন পরিবেশের উপরের প্রভাবের বিষয়টা তো আমাকে রীতিমতো অবাক করেছে। ক্লাইমেট চেঞ্জের বিষয়টা। হ্যাঁ, আমরা সবাই জলবায়ু পরিবর্তন নিয়ে ভীষণ চিন্তিত, কিন্তু প্রতিদিন অফিসে যাতায়াত বা কমিউটিং কমানোটা যে কার্বন ফুটপ্রিন্ট কমানোর এত বড় একটা হাতিয়ার হতে পারে তা কে জানত? যাতায়াত কমলে তো কার্বন নিঃসরণ কমবেই। একটু হিসাব করলে বিষয়টা পরিষ্কার হয়। ধরুন, একটি কোম্পানিতে যদি ফ্লেক্সিবল রোটেশনের মাধ্যমে প্রতিদিন কর্মী সংখ্যা মাত্র 20% কমানো যায়, তবে এর একটা সুদূর প্রসারী প্রভাব রাস্তায় পড়ে। আচ্ছা। রাস্তায় গাড়ির সংখ্যা, ট্রাফিক জ্যাম সব মিলিয়ে প্রায় 40% পর্যন্ত কমে যেতে পারে। একদম তাই। আর এটা শুধু তাত্ত্বিক কথা নয়। হ্যাঁ, আমেরিকার মতো বিশাল দেশের উদাহরণ টানলে এর ইম্প্যাক্টটা আরও পরিষ্কার হয়। সপ্তাহে মাত্র একদিন যাতায়াত কমানোর মানে দাঁড়ায় রাস্তা থেকে এক ধাক্কায় প্রায় 1 কোটি বা 10 মিলিয়ন গাড়ি সরিয়ে নেওয়া। 10 মিলিয়ন গাড়ি?
ভাবুন একবার 10 মিলিয়ন গাড়ি প্রতিদিন যে পরিমাণ ধোঁয়া, কার্বন নিঃসরণ এবং রাস্তার উপর চাপ তৈরি করে, সেটা একদিনে গায়েব হয়ে যাওয়া মানে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর এর চেয়ে সহজ উপায় আর কি হতে পারে? এর জন্য তো কোনো নতুন প্রযুক্তি আবিষ্কার করারও দরকার নেই। ঠিক, শুধু কাজের রুটিনটা বদলালেই হচ্ছে। ঠিক বলেছেন। আর সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেও 4 দিনের সপ্তাহ দারুণ কিছু অভাবনীয় সুযোগ তৈরি করে। শুধু যে কার্বন ফুটপ্রিন্ট কমছে তা নয়, সমাজের মঙ্গলের জন্য মানুষ আরও বেশি সময় ও শ্রম দিতে পারছে, যার টাকার অঙ্কে কেনা যায় না। হ্যাঁ, যেমন পারপেচুয়াল গার্ডিয়ান কোম্পানির উদাহরণটা আমার খুব পছন্দ হয়েছে। তারা কি করেছিল? তারা তাদের কর্মীদের বলেছে, দেখো, তোমরা যে অতিরিক্ত ছুটির দিনটি পাচ্ছ, সেটা শুধু নিজেদের বিনোদনের জন্য নয়, বছরে অন্তত 4 দিন সমাজের মঙ্গলের জন্য কোনো চ্যারিটি বা দাতব্য কাজে স্বেচ্ছাসেবী হিসেবে ব্যয় করবে। বাহ, দারুণ একটা উদ্যোগ তো। এটা হয়তো শুনতে খুব ছোট মনে হতে পারে, কিন্তু ভাবুন তো, 250 বা 300 কর্মীর একটি কোম্পানিতে সবাই মিলে যখন বছরে 4 দিন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে, তখন বছর শেষে তা প্রায় 1000 দিনের সামাজিক উন্নয়নের সমান হয়ে দাঁড়াচ্ছে। বিশাল ব্যাপার। এই 1000 দিনে কেউ হয়তো প্রচুর গাছ লাগাচ্ছে, কেউ নদীর পাড় পরিষ্কার করছে, কেউ বা কমিউনিটির সুবিধাবঞ্চিত শিশুদের পড়াচ্ছে। সত্যি অসাধারণ। একটি কোম্পানির ছোট্ট একটি নীতিগত পরিবর্তন মানে শুধু কাজের সময়সীমা কমিয়ে আউটপুটে ফোকাস করা কিভাবে ব্যক্তি, সমাজ এবং পরিবেশের জন্য এত বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে, এটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? এতক্ষণের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা যে নির্যাসটুকু পেলাম, তা হলো আজকের এই গিগ ইকোনমি, সবসময় অনলাইনে থাকার মানসিকতা এবং অতিরিক্ত কাজের যে কালচার আমরা তৈরি করেছি, তা কোনোভাবেই টেকসই নয়। এটা দীর্ঘমেয়াদে সম্ভব না। এটি আমাদের মানসিকভাবে অসুস্থ করছে, আমাদের পারিবারিক জীবন নষ্ট করছে এবং সর্বোপরি পরিবেশ ধ্বংস করছে। অপরদিকে 4 দিনের কর্মসপ্তাহ কোনো অবাস্তব কল্পনা নয়। একদমই না। এটা একটা প্রমাণিত মডেল। হ্যাঁ, এটি এমন একটি প্রমাণিত মডেল যা সঠিক যোগাযোগ, ফ্লেক্সিবল ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে কোম্পানিকে লাভজনক রাখে। একই সাথে এটি কর্মীদের মানসিক স্বাস্থ্য উন্নত করে এবং কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে এই পৃথিবীকে বাঁচানোর লড়াইয়ে বিশাল অবদান রাখে। ঠিক। যারা শুনছেন, আপনারা হয়তো কোনো অফিসে কাজ করেন অথবা হয়তো কেউ নিজেই কোনো কোম্পানির মালিক। এই পরিবর্তনটি যে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের অবশ্যম্ভাবী রূপ, তা কিন্তু আমাদের এখন থেকেই অনুধাবন করতে হবে। এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমার মনে একটি নতুন ভাবনার উদয় হচ্ছে। আচ্ছা, সেটা কি? প্রয়োজন। যদি সত্যি এমন হয় যে আগামী 1 দশকের মধ্যে 4 দিনের কর্মসপ্তাহ বিশ্বজুড়ে একটি স্বাভাবিক নিয়মে পরিণত হলো, হওয়াটা খুব স্বাভাবিক। এবং একই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের বর্তমান কাজগুলোকে আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করে দিল, তবে কি আমাদের সমাজ সেই অনন্ত সময় বাঁচানোর ইঁদুর দৌড় থেকে চিরতরে বেরিয়ে আসবে? বাহ, বেশ গভীর একটা প্রশ্ন। আমরা কি তখন শুধু দ্রুত ডেলিভারি, দ্রুত কেনাকাটা বা তাৎক্ষণিক সুবিধাবাদের পেছনে না ছুটে ধীরগতির এবং অর্থবহ একটি জীবনের দিকে ঝুঁকব? একবার কল্পনা করুন তো, একটি সম্পূর্ণ নতুন অবসরকেন্দ্রিক অর্থনীতি বা লেজার ইকোনমি দেখতে কেমন হবে, যেখানে একজন মানুষের মূল পরিচয় তার ৮-৯ ঘন্টার যান্ত্রিক কাজ দিয়ে নয়, বরং তার অবসর, তার শখ, তার পরিবার এবং তার সৃজনশীলতা দিয়ে নির্ধারিত হবে। দারুণ একটি চিন্তার খোরাক দিলেন। সত্যিই তো, একটি অবসরকেন্দ্রিক অর্থনীতি হয়তো আমাদের আবার সেই মানুষ হিসেবে বাঁচার আসল অর্থটা মনে করিয়ে দেবে। ঠিক তাই। আর কি জানে, হয়তো আগামী কয়েক বছর পর কেউ যখন কোনো প্লেনে বসে থাকবেন আর ম্যাগাজিনের পাতা উল্টাবেন, তখন হয়তো দেখবেন মানুষ সপ্তাহে মাত্র 3 দিন কাজ করার কথা ভাবছে। কাজের দুনিয়া ও এর ভবিষ্যৎ যে খুব দ্রুত বদলাচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকের এই গভীর অনুসন্ধানে আমাদের সাথে থেকে বিষয়টির নানা দিক জানার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা যাক কাজের দুনিয়া আমাদের আগামীতে আর কি কি চমক উপহার দেয়।